একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা অনলাইন ক্লাসের মধ্যে ফিরে আসছি। এর আগে আমাদের সেশন যেটা চলছিল যে ভূমিক্ষয় বলতে আমরা বুঝি ওইটাই যে এক স্থান থেকে মাটি অন্য স্থানে স্থানান্তর হওয়া, সরে যাওয়া। গত ক্লাস যারা দেখেছে তারা এ ব্যাপারে ধারণা আছে। এবং আমরা গত ক্লাসে আরো যে বিষয়টা ছিল সেটা ছিল যে কেন বা কি কারণে ভূমিক্ষয়ের কারণটা কি, ভূমিক্ষয়টা হয় কেন, সেই বিষয়গুলো আমরা গত ক্লাসে বিস্তারিতভাবে এর আলোকপাত করা হয়েছিল। আজ আমরা নতুনভাবে আসছি ওই চ্যাপ্টারের শেষ অংশে, অর্থাৎ ভূমিক্ষয় রোধ করা। মূল কাজ কিন্তু রোধ করা। ভূমিক্ষয়ের কারণ আইডেন্টিফাই করার উদ্দেশ্য হলো যে আমরা রোধটা কিভাবে করব তার একটা ওয়ে আমাদেরকে ফাইন্ড আউট করা আর কি। রোধ করার ক্ষেত্রে আজকে ওইটাই পড়বো, ভূমিক্ষয় রোধ কিভাবে করবো, ভূমিক্ষয় রোধ কেন করব। ভূমি যদি ক্ষয় হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ফসলের চাষ করার ক্ষেত্রে যথেষ্ট বাধা আসবে। যেমন আমরা যদি একটু ভাবি যে ফসলের জমির জন্য যে উর্বরতা প্রয়োজন, পানির প্রয়োজন, সমতলের প্রয়োজন, যে তার আনুষঙ্গিক অনেক বিষয় থাকে, সেই বিষয়গুলো আমরা ঠিক যদি না রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু ফসলের চাষের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হবে। এবং এই ব্যাঘাত যেটা হবে সেটা রোধ না করতে পারলে আমাদের ফসল চাষ করা কঠিন হয়ে যাবে। অর্থাৎ ভূমিক্ষয় রোধ করে ভূমিটাকে পুনরুদ্ধার করা এবং ভূমিটাকে ঠিক রাখা যাতে ফসলের চাষের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। তাহলে আমরা আসি মূল জায়গায় ফিরে আসি যে ভূমিক্ষয় রোধ করার জন্য প্রথম আমরা এখানে বৃক্ষরোপণ যদি আমরা করি সেক্ষেত্রে ভূমিক্ষয় রোধ হবে কিভাবে। একটা হলো যে ভূমিক্ষয়ের যে কারণটা আমরা দেখছিলাম যে ভূমিক্ষয় কিভাবে হবে, সেখানে বৃষ্টির যে ড্রপ যেগুলো পড়ে সেই বৃষ্টির ড্রপটা কিন্তু ভূমিতে সরাসরি যদি আঘাত করে সেক্ষেত্রে আমরা দেখবো যে ওখানে মাটি সরে যাচ্ছে, স্থানান্তরিত হওয়া। এটাই তো ভূমিক্ষয়ের মূল যে বিষয়টা, সেটা তো স্থানান্তরিত ছিল। তো বৃক্ষরোপণ করলে এক্ষেত্রে এক তো বৃষ্টি যেটা পড়তেছে সেটা গাছের আটকা পড়ে যাচ্ছে, আর বড় যে ফ্যাসিলিটি যেটা পাবো বৃক্ষরোপণের ক্ষেত্রে, যেন আমরা যদি দেখি যে আমাদের রাস্তার যে স্লোপ আছে, যে ঢাল আছে, যে রাস্তার যে ঢাল থাকে, রাস্তার এখানে ঢাল আছে। এখন এখানে যদি গাছের শিকড় থাকে, গাছ লাগানো, এখানে যদি গাছের শিকড় থাকে, শিকড়ে কিন্তু আমাদের এই যে মাটিটা স্লোপ থেকে মাটিটা সরে যাবে সেটা কিন্তু শিকড় তাকে বাধা দিচ্ছে, অর্থাৎ শিকড়টাকে আটকায় দিচ্ছে। বৃক্ষরোপণ করলে আমাদের ভূমিক্ষয় রোধ হয়। আর বৃক্ষরোপণের ক্ষেত্রে তো আমরা অনেক কথাই এর আগে শুনে থাকবো যে বৃক্ষ এমন একটা জিনিস যা একটা গাছ যদি কাটিতে দুইটা লাগাইতে হয়। কারণ কি? কারণ হলো যে একটা গাছের সরাইলাম আর দুইটা গাছ লাগাবো, এটা দ্বারা আমাদের ফ্যাসিলিটি কি, অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য যেটা আছে, এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শীতের মৌসুমে শীত নাই, বৃষ্টির মৌসুমে বৃষ্টি নাই অথবা অতিবৃষ্টি হয়ে গেল, এই সমস্ত যে বিচ্ছিন্ন কিছু বিষয় ঘটে যাচ্ছে সারা ওয়ার্ল্ড ব্যাপী, যে ক্লাইমেট প্রবলেম যেটা আছে, জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, অনেক কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বৃক্ষরোপণের বিকল্প নয়। ভূমিক্ষয় রোধ হবে, এটা আমাদের যেহেতু এই চ্যাপ্টারে পড়া হলো ভূমিক্ষয় রোধ, সেটা তো আমরা করলামই, বাট এই ক্ষেত্রে কিন্তু আরেকটুখানি বিষয় আমাদের ভাবতে হবে যে আমি চাচ্ছি এই মুহূর্তে 800 কোটি মানুষকে সাহায্য করতে, কিন্তু আমি কি 800 কোটি মানুষকে সাহায্য করতে পারি অর্থ দিয়ে? না, পারি একটা গাছ লাগাই। এই গাছ যদি আমি লাগাই তো ওই গাছ সারা পৃথিবীর সমস্ত পৃথিবীটাকে সুস্থ রাখার জন্য এটা কিন্তু একটা বড় সহায়ক হিসাবে কাজ করবে। সেক্ষেত্রে ভূমিক্ষয় রোপণ, আমাদের বৃক্ষরোপণ করে ভূমিক্ষয় রোধের ক্ষেত্রে হবে। জৈব সার প্রয়োগ, জৈব সার যদি আমরা প্রয়োগ করি, জৈব সারগুলো যেগুলো আমরা নিজেরা যে সারগুলো তৈরি করি, জৈব সার যেগুলো আমাদের আছে, সেই সারগুলো যদি আমরা প্রয়োগ করি, অর্থাৎ যেমন সবুজ সার আছে, কম্পোস্ট সার আছে, এই ক্ষেত্রে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে দিই, বা ধনচা গাছ চাষ করলাম সবুজ সার তৈরি করার ক্ষেত্রে, তো জৈব সার মাটির সাথে মিশে ওই যে মাটিটাকে ক্ষয় হওয়া থেকে ওটাকে সেভ করবে, ওটাকে রোধ করার জন্য সহায়ক হবে। এবার মালচিং এর ব্যাপারে আমরা আগেও কথা বলছিলাম, মালচিং এর সাথে পরিচয় করে দিচ্ছি। মালচিং হলো জাবরা দেওয়া, অর্থাৎ ফসলের জমিটাকে ওপেন না রেখে এটা ভূমির থেকে পানি বাষ্পীভূত হয়ে চলে যাওয়াটাও রোধ করে কিন্তু। আর মালচিংটা হলো গাছ জাবরা দেওয়া, অর্থাৎ গাছের গোড়ায় যদি আমরা কিছু
কচুরিপানা, খড়কুটো দিয়ে দিই, যেমন ওই যে গোল আলু চাষের ক্ষেত্রে দেওয়া হয়। তো এগুলো যদি আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু মালচিং করার দ্বারা ওই মাটিটা সরে যাবে না। মূল হলো আমাদের মাটিটাকে সরে না যাওয়া, এই ব্যবস্থা করা, অর্থাৎ স্থানান্তরিত হতে বাধা দেওয়া, এটাই রোধ হবে। যাতে কোনো অবস্থাতে যে মাটি যেখানে আছে, যে অবস্থায় আছে, মাটিটাকে ওই অবস্থায় রেখে আমরা ওইটাকে রোধ করতে দেব না। এরপরে আমাদের আছে ফসলের অবশিষ্টাংশ। ফসলের যে অবশিষ্টাংশ আমরা যে ফসলের চাষ করছি, ওই অবশিষ্টাংশ যদি থেকে যায়, যেমন আমরা ধানের চাষের কথা বলতে পারি, আমরা যদি বলি যে গম চাষের ক্ষেত্রে তো কাটার পরে যে অবশিষ্টাংশটা থাকে, ওটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু মাটি সেই জায়গা থেকে সরে যাচ্ছে অটোমেটিক। এমন না যে মাটির সঙ্গে মাটি সরে যেতে হবে, এটাই ওটা। যে কোনো পদ্ধতিতে যদি মাটিটাকে স্থানান্তরিত হয়, প্লেস চেঞ্জ করে, সেক্ষেত্রেই কিন্তু মূলত ক্ষয় হবে। তো এক্ষেত্রে আমরা ফসলের অবশিষ্টাংশ যদি আমরা রেখে দিই ওখানে, সেক্ষেত্রে আমাদের ওই অবশিষ্টাংশটা মাটির ক্ষয় রোধের জন্য কিন্তু বেশ সহায়ক ভূমিকা পালন করবে। ভূমি ব্যবস্থাপনা, অর্থাৎ ভূমিতে যে এঁটেল মাটি, দোআঁশ মাটি, এই যে অবস্থানটা আছে, এর আগে আমরা যেটা পড়ছি যে বেলে মাটিকে এঁটেল মাটিতে কিভাবে পরিবর্তন করা যায়। যদি আমরা দেখি যে মাটিটা সহজেই স্থানান্তরিত হয়, স্থান পরিবর্তন করে, সেই মাটিটাকে যদি আমরা পরিবর্তন করে দেই, অর্থাৎ যে অবস্থায় আছে মাটি সরে যাওয়া সহজ, ইজি হয়ে যায়, সেই ইজিটাকে যদি আমরা একটু মাটিটাকে যদি বেলেটাকে যদি আমরা এঁটেল করে দিতে পারি, বা বেলেটাকে যদি দোআঁশ করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই ভূমি ক্ষয়টা কিন্তু রোধ হবে। তো এক্ষেত্রে ভূমি ব্যবস্থাপনা আমরা এভাবে করতে পারি। ফসল ব্যবস্থাপনা, অর্থাৎ একই ফসল বারবার একই জমিতে দিলাম না, ভিন্ন ভিন্ন ফসলের চাষ যদি আমরা সেক্ষেত্রে করি ভূমি ব্যবস্থাপনায়, সেক্ষেত্রে আমাদের মাটির ভূমি ক্ষয় রোধ করা যেতে পারে। ফসল ব্যবস্থাপনা যেটা আছে। এবার আবৃত ফসলের চাষ, যেমন আমরা যদি দেখি যে ফসলগুলোর পাতা অনেক বড় বড় থাকে, সেই পাতাগুলো যদি এমন হয় যে ওই পাতা যে ফসলের জমিতে, যে জমিতে চাষ করা হয়েছে, ওখানে কিন্তু মাটি সহজ হবে। যেমন কুমড়ো গাছের পাতা কিন্তু অনেক বড়, মানে একদম ঢেকে আছে, অথবা ঝিঙা গাছ, অথবা মটরশুঁটি, এইরকম যে গাছগুলো আবৃত ফসল, আবৃত মানে যেটাকে ঢেকে রাখে, জমির ফসলটাকে ঢেকে রাখে, সেই ঢেকে রাখা ফসলগুলো যদি আমরা চাষ করি, আবৃত ফসলের চাষ, অর্থাৎ আবৃত ফসলের চাষ বলতে এখানে, অর্থাৎ ওই যে ফসলটাকে চাষ করব, ওই ফসলের ডালপালা, পাতা, এটা দিয়ে যদি জমিটাকে ঢেকে রাখার ব্যবস্থা থাকে, ঢেকে রাখে এমন ঘন এবং এমন বড় বড় পাতা, এমন কাছাকাছি পাতা যদি থাকে, সেইগুলো কিন্তু আমরা অবশ্যই একটা ভালো ফ্যাসিলিটি পাবো, যে সরাসরি ড্রপগুলো পড়ে বা অন্যান্য যত বায়ু জনিত কারণ হোক বা বৃষ্টিজনিত কারণ হোক, এই যে ভূমি ক্ষয় যেটা হতো সেটা কিন্তু হবে না, যেহেতু এটা আমাদের ঢাকা দেওয়া আছে, অর্থাৎ পুরাটা জমিটা ঢাকনা অবস্থায় আছে। এবার জমিতে আইল বাঁধা, অর্থাৎ আমরা যদি দেখি যে জমি একটা আছে, এটার যদি ঢালু যে দিকটা, ওই দিকটা কিন্তু ভূমি ক্ষয় হয়ে নিচের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে পরিগুলো সব চলে যাচ্ছে, তার উর্বরতাগুলো লেস হচ্ছে, ফার্টিলিটিটা ধীরে ধীরে কমছে। তো এই যে অবস্থাটা, এটাকে যদি আমরা আইল বেঁধে দিই, অর্থাৎ এমন জায়গায় আইলটা বেঁধে দিলাম যে যতটুকু সমতল অতটুকুর মধ্যে একটা আইল, তারপরে একটা আইল, তো সেক্ষেত্রে কিন্তু এই ভূমিটা ক্ষয় হবে না। অর্থাৎ আইল বেঁধে দিলে, বা নদীর চরে আছে জমি, নদীর দিকে ঢাল, সেক্ষেত্রে সব দিকেই পড়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা যদি আইল বেঁধে দিই, দেওয়ার ব্যবস্থা করি, সেক্ষেত্রে আমাদের জমির ক্ষয় রোধ যেটা আছে, ভূমির যে ক্ষয় রোধ আছে, ক্ষয় রোধটা কিন্তু করা সম্ভব হবে। পানি নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ আমরা নিষ্কাশন বলতে আমরা সেচ এবং নিকাশ বা নিষ্কাশন, আমরা এর আগেও ক্লাসে জানানো হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত যে পানি থাকে, সেই পানিটাকে যদি আমরা বাইর করে দেওয়ার ব্যবস্থাটাকে নিকাশ বলা হয়। আর প্রয়োজনের তুলনায় যদি কম থাকে, যদি এটাকে অ্যাপ্লাই করা হয়, পানি দেওয়া হয়, সেটাকে সেচ বলা হয়। এক্ষেত্রে আমাদের নিকাশ ব্যবস্থাপনা যেটা আছে, অর্থাৎ পানি বেশি হয়ে গেছে যে জমিতে, ওই জমির পানিটাকে অপসারণ করার ক্ষেত্রে যদি আমরা স্লো ব্যবহার করি, স্লোলি ওই পানিটাকে নিকাশ করি, নিকাশের ব্যবস্থাপনাটা যদি ধীরে ধীরে হয়, সেক্ষেত্রে কিন্তু ভূমি ক্ষয়টাকে রোধ করা যাবে। আর যদি দ্রুত একটা নালা তৈরি করে দেওয়া হলো, অথবা পানির চাপ এত বেশি হলো যে সে স্রোতের সৃষ্টি করছে পানি লেস হওয়ার জন্য, অর্থাৎ ভূমি থেকে লেস হওয়ার জন্য, নিকাশ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা ফ্লো তৈরি হয়ে গেছে, একটা স্রোত তৈরি হয়ে গেছে, স্রোতে কিন্তু পানির সঙ্গে ওই মাটিটাকে ওখান থেকে স্থানান্তরিত হয়ে যাবে। এরপরে সাথী ফসলের চাষ। সাথী ফসল কাকে বলে? সাথী ফসল হলো মূল ফসলের সঙ্গে ওর সঙ্গে আর একটা অল্প
স্বল্প আয়ুর একটা ফসলকে চাষ করে। যেমন আমরা যদি বলি মেহগনি বাগান, তার মধ্যে যদি আমরা যদি যেই হলুদের চাষ করি, তাহলে এই হলুদের চাষটা হলো সাথী ফসল, অর্থাৎ ওর মানে ওর অনেক লং টাইমের ফসল একটা, আর একটা হলো শর্ট টাইমের। যেমন আমরা আখ খেতে দেখি যে আখ ক্ষেতের পাশে আমরা রসুনের চাষ করছি বা পেঁয়াজের চাষ করছি, বা শীতকালীন যেমন কপি, বিভিন্ন এই কপিগুলো চাষ করছি। সেক্ষেত্রে কিন্তু এটাই হলো সাথী ফসল, অর্থাৎ মূল ফসলের সঙ্গে স্বল্প মেয়াদী অল্প সময়ের জন্য যে ফসলটাকে চাষ করা হয়। এর দ্বারা মাটি ক্ষয়রোধ কিভাবে হবে, যে আমরা মূল ফসলটাকে দিচ্ছি সেটা অনেক ডিস্টেন্সে আছে, অনেক সময় লাগবে, এর মধ্যে তো ভূমি ক্ষয় হয়ে যাবে। আর যেটা অল্প সময়ের প্রয়োজন, সেই অল্প সময়ে যেগুলো স্বল্প সময়ের মধ্যে ফসল পাওয়া যায়, 2-3 মাসের মধ্যে হয়ে যায়, সেই ফসলগুলো যদি আমরা দিই, একে তো মাটিটাকে কাভার করবে, ঢেকে রাখবে, এরপরে খুব র্যাপিডলি এই জমিটাকে ঢাকার ব্যবস্থা হবে। সেক্ষেত্রে সাথী ফসলের চাষ করা সম্ভব হবে। সাথী ফসলের চাষের দ্বারা আমাদের ভূমি ক্ষয় রোধ করা সম্ভব হবে। এরপরে ধাপ চাষ বলতে আমরা বুঝি কোনটা, যেটা পাহাড়ি এলাকায় যদি আমরা ঢাল দেখি তো মাটি সরে যাচ্ছে, এটাকে যদি স্টেপ করে দিই, ধাপ করে দিই, যে কিছু দূর পরে আমরা কেটে দিলাম জুম চাষ যেটাকে বলা হয়, আমরা যদি স্টেপ করে দিই, স্টেপ করে দিলে ওই ফসলের জমিটা থেকে যে মাটিটা সরে আসছে সেটা কিন্তু স্টেপে ওখানে ব্রেক পাচ্ছে, অর্থাৎ ব্রেক পেয়ে ওখানে কিন্তু আটকা পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই ধাপ চাষটা যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা কিন্তু ওই ভূমি ক্ষয়টাকে রোধ করতে পারবো, অর্থাৎ সে স্থানান্তরিত হওয়াটা থেকে আমরা অবশ্যই তাকে আটকাতে পারবো। এবারে বন্যা নিয়ন্ত্রণ যদি আমরা বাঁধ তৈরি করি, বন্যার দ্বারা পানি প্লাবিত হবে, এই পানি যখন আবার সরে যাবে তখন মাটি স্থানান্তরিত হবে। মাটি স্থানান্তরিত হওয়াটা রোধ করার জন্য বন্যা নিয়ন্ত্রণ করা। বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের জন্য কাজ হলো যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকতে পারে, দেশে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ যদি করে থাকি। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচানোর জন্য যতগুলো ওয়ে আছে, সেই ওয়েগুলো যদি আমরা অবলম্বন করি, সে আমরা বন্যা রোধ করতে পারবো। আর বন্যা রোধ হয়ে গেলে ভূমি ক্ষয় রোধ হবে, যেহেতু বন্যার পানি উঠে গেলে সেই পানি যখন সরে যায় তখন মাটি কিন্তু স্থানান্তরিত হয়, অর্থাৎ মাটির উপরের যে পলি স্তরটা আছে, স্তরটা কিন্তু ট্রান্সফার হচ্ছে, স্থানান্তরিত হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা বন্যা নিয়ন্ত্রণ করে আমরা ভূমি ক্ষয় রোধ করতে পারি। সব মিলে আমাদের এই 10-12টা যেটা আছে, এটা যদি আমরা করি, যে ফসলের চাষের ক্ষেত্রে যদি আমরা স্টেম যদি দেখি, যে আমরা একটা উদ্দীপক আমরা দাঁড় করালাম, সেই উদ্দীপকের গয়ের প্রশ্ন এমন যদি হলো যে কবির সাহেব কিভাবে তার ফসলের জমির ভূমিক্ষয় রোধ করছে বিশ্লেষণ করবে, ভূমিক্ষয় রোধ করছে এই পদ্ধতিগুলো। হুবহুতার প্রশ্ন এমন আসবে না, ভূমিক্ষয় রোধ কিভাবে করবে, এটার যে কোনো একটা রূপক শব্দ ব্যবহার করে সেখানে তাকে প্রশ্নটাকে দাঁড় করানো হবে। সেই প্রশ্নের উত্তর আমরা এইভাবেই লিখবো, যে এই পদ্ধতিগুলো অবলম্বন করার দ্বারা, অর্থাৎ বৃক্ষরোপণ করছে, জৈব সার প্রয়োগ করছে, মাল্চিং ব্যবহার করছে, ফসলের অবশিষ্টাংশ ব্যবহার করছে, ভূমি ব্যবস্থাপনা, ফসল ব্যবস্থাপনা, আবৃত ফসলের চাষ, জমিতে আইল বাঁধা এবং পানি নিষ্কাশন, সাথে ফসলের চাষ যদি করি, ধাপ চাষ এবং বন্যা নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো যদি আমরা অবলম্বন করি, বা কবির সাহেব এই বিষয়গুলো অবলম্বন করার দ্বারা সে তার জমির যে উর্বরতাটাকে ঠিক রাখতে পারছে, এবং ভূমি ক্ষয় রোধ যেটা হয়েছে, ক্ষয় রোধটাকে সে ক্ষয়টা রোধ করতে পারছে। এই মোটামুটি আমাদের মূল পড়ার এই বিষয়গুলো। আজকে ভূমি ক্ষয় রোধ, এর আগে ভূমি ক্ষয় রোধের কারণ আমরা কিন্তু দেখছি। সম্ভবত তোমরা ক্লাসে কম অ্যাটেন্ড করো, অর্থাৎ আমাদের সঙ্গে ক্লাসে কম সময় দাও। ইতিমধ্যে কিন্তু আমাদের রিপোর্ট আসছে যে ক্লাস দেখার ব্যাপারে তোমাদের অনীহা। আমরা এই ক্লাস করে যাচ্ছি, এবং এটা তোমরা কিন্তু ভালো করে জানো, যদি কেউ ক্লাস শুনে থাকো, আমার আর না বললে তো আমি বলছি, আমি শুনছি আর কিরকম অবস্থা হয়ে দাঁড়াবে। যদি কেউ ক্লাস শুনে থাকো, আমরা কিন্তু ওপেন যখন হবে, ওপেন খুব র্যাপিডলি একটা টাইম আমরা পেয়ে যাবো, 28 তারিখ পর্যন্ত যদিও ঘোষণা হয়ে গেছে। আশা করা যায় এরপর বোধহয় আমরা মুখোমুখি ক্লাস, অর্থাৎ পাঠদান যেটা শ্রেণীকক্ষে, সেটা কিন্তু আমরা খুব আশা করি খুব দ্রুত এই একটা জায়গায় চলে আসবো। সেই সময় কিন্তু আমরা যে পর্যন্ত পড়ানো হয়েছে অনলাইন ক্লাসগুলোতে, কারণ এগুলোর রেকর্ড আমাদের কাছে আছে, এখানে কিন্তু আমরা এই অনলাইন ক্লাসে যে পড়ানোগুলো এ পর্যন্ত দেওয়া হয়েছে, এগুলো কিন্তু রিপিট করার সময় হবে না, যেহেতু এই একটা টাইম তো পাস হয়ে গেছে। আর সামনে যে সিলেবাস যেটা থাকবে, যতটুকু সময় সামনে থাকবে, সেই সময়টুকুর জন্য কিন্তু ওই সিলেবাসের শেষ করার জন্য ওই সময়টাকে লাগবে। সো এক্ষেত্রে রিপিট করার সুযোগ নাই, বরঞ্চ লসটা তোমাদেরই হবে, যে তোমরা এই যে ক্লাসগুলো করছো না, বা ক্লাসে যে নাই। সব ক্লাসের ক্ষেত্রেও বোধহয় এরকম, বাংলা, ইংলিশ, আইসিটি সবারই তো অভিযোগ আছে যে ক্লাস খুব কমই দেখে। তো আশা করবো যে যদি কেউ একজনও যদি দেখে থাকো, বাকিদেরকে একটু ইনফরমেশন ইনফর্ম করবে যে আমি ক্লাস দেখছি, সবাই যাতে ক্লাসটা দেখে। আর বাই কিন্তু তোমাদের কারো না কারোর সাথে দেখা হয়, যেহেতু ইংলিশ প্রাইভেট পড়ে অনেকে, সেই প্রাইভেটের ক্লাসে কিন্তু দেখা হয়। সেক্ষেত্রে যদি বলা হয় যে সব ক্লাসগুলো হচ্ছে, স্যাররা কিন্তু ক্লাস রেগুলার
নিজেদের গা ভাসা দিলে নিজেদেরই ক্ষতি হবে। আমাদের কিন্তু ক্লাস নেওয়ার যেটা দায়িত্ব সেটা আমরা কিন্তু শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এ পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ।